ডিসেম্বরে নয় আজই দেশে ফিরছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমনটাই কিন্তু ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এদিকে আন্তর্জাতিক চাপে ফেসে যেতে পারে তারেক রহমান, যে কোনো সময় বিএনপির এমপি মন্ত্রীদের করতে হতে পারে পদত্যাগ। এদিকে শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী ঘোষণা করলো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পু। তাহলে কি আবারও দেশের দায়িত্ব ফিরে পেতে যাচ্ছে শেখ হাসিনার দল আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব ফিরে পাবে শেখ হাসিনা? এই সম্পর্কে কি বলছে গণমাধ্যম, বিস্তারিত আপনাদেরকে প্রমাণ সহকারে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো, তাই না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। যেদিন প্রাণ বাঁচাতে বাংলাদেশ ছেড়েছিলেন শেখ হাসিনা, ঠিক সেই 5ই আগস্টে কি আবার তার প্রত্যাবর্তনের দিন হতে চলেছে? দেশ ছাড়ার প্রায় 1.5 বছর পর প্রাক্তন প্রধানমন্ত্রী নিজেই জানিয়েছেন ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে ডিসেম্বরই কেন? বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এদিকে বলছেন ডিসেম্বরে নয়, আপনাকে তো আমরা কালকেই চাই। তাহলে কি বাংলাদেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার? মৃত্যুদণ্ডের রায়কে ঘিরে কি শুরু হবে নতুন আইনি ও রাজনৈতিক লড়াই? নাকি শেখ হাসিনার এই ঘোষণা শুধুই বড় কোনো রাজনৈতিক মাস্টারস্ট্রোক? বাংলাদেশের রাজনীতিতে কি আবারও নামছে নতুন ঝড়? ভারত বাংলাদেশ সম্পর্কেও কি তৈরি হতে পারে নতুন করে উত্তেজনা? শেখ হাসিনা যেদিন ফিরে আসবেন, তিনি যখন আদালত অভিমুখে যাবেন বা তাকে যদি বিমানবন্দর থেকেই গ্রেফতার করা হয়, তাকে নিয়ে যখন কারাগারের দিকে যেতে হবে বা আদালতের দিকে যেতে হবে, তখন এই হাজার হাজার লাখ লাখ মানুষ যাদেরকে গত 2 বছরের ফ্যাসিস্টের দোষর চিহ্নিত করে তাদের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙা হয়েছে, কারখানা ভাঙা হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে, তাদের বাড়িঘর ভাঙা হয়েছে, তাদের আত্মীয় স্বজন বাবা মা এদের উপর শারীরিক অত্যাচার চালানো হয়েছে, অনেকে হত্যা করা হয়েছে, যাদের অনেকের লাশ রেল লাইনে পাওয়া যাচ্ছে, নদীর ভেতর পাওয়া যাচ্ছে, তাদের স্বজনেরা, পরিবার, তারা কোথায় যাবেন? তারা তো নিশ্চিতভাবে শেখ হাসিনার সঙ্গে তখন যুক্ত হবেন শেখ হাসিনা সেই বিরাট কাফেলায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা নিয়ে দেশটির সব মহলে এখন চুল চেরার চেষ্টা চলছে। নানা ধরনের প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে রাজনৈতিক অঙ্গনে। কেউ প্রশ্ন রাখছেন বাংলাদেশে কি সত্যি ফিরছেন শেখ হাসিনা? যদি ফেরেন তাহলে কি বিমানবন্দরে গ্রেফতার হবেন? বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর নানান ধরনের আলোচনা হচ্ছে। সেই আলোচনার একটি বিষয় হলো, যদিও অনেক যদি এবং কিন্তুর উপর শেখ হাসিনার ফেরার বিষয়টি নির্ভর করছে, তারপরও তিনি যদি ফেরেন তারপর কি হবে? শেখ হাসিনা যদি ফিরেন তিনি কি গ্রেপ্তার হবেন? তাকে কি জেলে যেতে হবে? তিনি কি জামিন পাবেন? এমন নানান প্রশ্ন, নানান আলোচনা উঠে আসছে। বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে 5টি মামলা ইতিমধ্যে মৃত্যুদণ্ড সহ বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে 650-র বেশি মামলা আছে। আইসিটির চিফ প্রসিকিউটর এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন শেখ হাসিনা ফিরলেই তাকে গ্রেপ্তার করা হবে। কিন্তু বাংলাদেশের স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে মৃত্যুদণ্ড থাকা সত্ত্বেও নির্দিষ্ট আইনের বিধান অনুসারে শেখ হাসিনা ফিরলে গ্রেপ্তার নাও হতে পারেন, এমনকি তার জামিনেরও কোনো দরকার হবে না। প্রশ্ন হলো, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির জামিন না চেয়েও কিভাবে কারাগারের বাইরে থাকবেন? সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে শেখ হাসিনার জন্য আইনের এই ফাঁকটি দেখিয়ে দিয়ে গেছে ইউনূসের সরকার। বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে গণহত্যার অভিযোগে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামাত নেতা আবুল কালাম আজাদ, যিনি বাচ্চু রাজাকার নামে প্রসিদ্ধ, পলাতক থাকা অবস্থায় তার ফাঁসির রায় হয়েছিল 2013 সালে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে পলাতক থাকা অবস্থায় বাচ্চু রাজাকার 2025 সালে সাজা স্থগিতের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন। তার আবেদনের প্রেক্ষিতে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় 2025 সালের 22 অক্টোবর তার শাস্তি 1 বছরের জন্য স্থগিত করে একটি সুনির্দিষ্ট প্রজ্ঞাপন জারি করেছিল। এমনকি 2026 সালের 21শে জানুয়ারি আবুল কালাম আজাদ দীর্ঘ 13 বছরের পলাতক জীবনের অবসান ঘটিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিনও চাননি। তারপরও তাকে এক মুহূর্তের জন্য জেলে যেতে হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন সংবিধানের 49 অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি এবং ফৌজদারি কার্যবিধির 401 ও 402 ধারা অনুসারে সরকার যে কারো যে কোনো ধরনের শাস্তি স্থগিত করতে পারে, যেটি ঘটেছিল বাচ্চু রাজাকারের ক্ষেত্রে। মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন প্রাপ্ত 3 জন আসামির শাস্তি চূড়ান্ত আপিলে বাতিল হওয়ার পর তারা যে এখন সংসদ সদস্য, সে নজিরও বাংলাদেশে আছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন রাষ্ট্রপতির আদেশ কিংবা সরকারের সিদ্ধান্তের অর্থ হলো শীর্ষ মহলে রাজনৈতিক সমঝোতা। প্রশ্ন হলো, শেখ হাসিনার ক্ষেত্রে কি কোনো রাজনৈতিক সমঝোতা হবে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক। বার্তা সংস্থা রয়টার্সকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তিনি ডিসেম্বরে দলের সিনিয়র নেতাদের নিয়ে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন। তার এমন বক্তব্যের পর সরকার থেকে শুরু করে রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম 12ই জুলাই বলেছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির দণ্ড থাকায় এবং আইনের বিধান অনুযায়ী আপিলের জন্য নির্ধারিত 30 দিন পার হয়ে যাওয়ায় তার পক্ষে নিজে নিজে ফিরে এসে আত্মসমর্পণের সুযোগ নেই, তাকে সরকার গ্রেপ্তার করবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেছেন শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে। 13ই জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন তিনি যদি আত্মসমর্পণ করেন তাহলে বাংলাদেশের আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা হবে, তাকে জেলে যেতে হবে এবং সেই আইন নিজস্ব গতিতে চলবে। শেখ হাসিনা বিদেশে বাংলাদেশের কোনো কূটনৈতিক মিশনে আত্মসমর্পণ করতে পারেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন কোথায় এবং কিভাবে একজন আসামি আত্মসমর্পণ করবেন সেটি তার নিজস্ব বিষয়, সেটি আমাদের ব্যাপার নাই। যেখানে আত্মসমর্পণ করুন না কেন তাকে প্রথমে জেলে যেতে হবে। একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তির বিবৃতির বিষয়ে সরকারের কোনো কিছু বিবেচনা করার নেই। তবে গত 2 দিন ধরে সরকার পক্ষের লোকজন শেখ হাসিনার গ্রেপ্তারের বিষয়ে বক্তব্য দিলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন ভিন্ন কথা। মন্ত্রণালয়ে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হওয়া সত্ত্বেও শেখ হাসিনা গ্রেপ্তার নাও হতে পারেন, এমনকি তাকে জামিনও চাইতে হবে না। ফাঁসির দণ্ডপ্রাপ্তকে কিভাবে জেলের বাইরে রাখতে হয় সেটির নজির ইউনূসের অন্তর্বর্তী সরকার
তৈরি করে গিয়েছে। উদাহরণ হিসেবে মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রথমে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামাত নেতা আবুল কালাম আজাদের কথা তুলে ধরেছেন। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর 71 যুদ্ধাপরাধের বিচারের উদ্যোগ নেয়। সেই বিচার শুরুর পর প্রথম রায় 2013 সালের 21 জানুয়ারি জামাত ইসলামের সাবেক রুকন আবুল কালাম আজাদকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মুক্তিযুদ্ধের সময় ফরিদপুর ও পার্শ্ববর্তী অঞ্চলে আল বদর ও রাজাকার বাহিনীর অন্যতম শীর্ষ নেতা হিসেবে তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অপহরণ, অগ্নিসংযোগ, লুণ্ঠনের অভিযোগ প্রমাণিত হওয়ার কথা জানিয়ে সেই রায় দেওয়া হয়েছিল। তার বিরুদ্ধে আনা 8টি অভিযোগের মধ্যে 7টিতে তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন। এটি ছিল ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রমের ইতিহাসে প্রথম রায় এবং একই সাথে প্রথম অনুপস্থিতিতে দেওয়া রায়। 2024 সালের আগস্ট মাসে শেখ হাসিনা সরকার পতনের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দেশে না ফিরেই তার শাস্তি স্থগিতের আবেদন করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে 2025 সালের 8 জুলাই তিনি তার সাজা স্থগিতের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন। তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা 2 শাখা 2025 সালের 22 অক্টোবর একটি সুনির্দিষ্ট প্রজ্ঞাপন জারি করে। এই প্রজ্ঞাপনে আবুল কালাম আজাদের ফাঁসির সাজা 1 বছরের জন্য স্থগিত করা হয়েছিল। প্রজ্ঞাপনের শর্ত ছিল তাকে অবিলম্বে ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে সুপ্রিম কোর্টে আপিল দায়ের করতে হবে, যাতে তিনি কারাগারে না গিয়ে তার আইনি ডিফেন্স প্রস্তুত করতে পারেন। 2026 সালের 21 জানুয়ারি আবুল কালাম আজাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে রাজি হন। ওই দিন আদালত বেশ চমকপ্রদ বক্তব্য দিয়েছিলেন। ওই দিনের দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, 1971 সালে মুক্তিযুদ্ধের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত আবুল কালাম আজাদ ঠিক 13 বছর পর আত্মসমর্পণ করলে তিনি যেমন আছেন তেমন থাকার আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই আদেশের ফলে তাকে কারাগারে যেতে হচ্ছে না, তিনি মুক্তই থাকছেন। আবুল কালাম আজাদের আত্মসমর্পণের ঘটনার বর্ণনা দিতে গিয়ে প্রথম আলোর খবরে বলা হয়েছিল, ট্রাইব্যুনাল প্রথমে সাজাপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদের আত্মসমর্পণ আবেদন মঞ্জুর করেন। তাকে প্রয়োজনীয় নথিপত্রের সত্যায়িত কপি সরবরাহ করা হবে বলে জানানো হয়। একই সঙ্গে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। তখন আসামি পক্ষের আইনজীবীরা বলেন, রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসামির সাজা 1 বছরের জন্য স্থগিত করেছে। তখন ট্রাইব্যুনাল বলেন, সরকারের সাজা স্থগিত করার এখতিয়ার নেই, রাষ্ট্রপতি ও আপিল বিভাগ সাজা স্থগিত করতে পারেন। এরপর পুনরায় আদেশ দেন ট্রাইব্যুনাল। সেই আদেশে ট্রাইব্যুনাল বলেন, রাষ্ট্রপতির আদেশ অনুসারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবুল কালাম আজাদের সাজা 1 বছরের জন্য স্থগিত করেছে। এই অবস্থায় আসামিকে প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত কপি সরবরাহ করা হবে। একই সঙ্গে যতক্ষণ না আপিল বিভাগ যথাযথ আদেশ দেন ততক্ষণ আবুল কালাম আজাদ যেমন আছেন তেমনই থাকবেন। এই শুনানির শেষের দিকে ট্রাইব্যুনাল স্পষ্টভাবে রুলিং দেন, এটি কোনো প্রচলিত জামিন নয় এবং আদালত কোনো জামিন দেয়নি। এটি মূলত সংবিধানের 49 অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতির ক্ষমতার প্রতি বিচার বিভাগের সম্মান প্রদর্শন। এরপর আবুল কালাম আজাদ কোনো পুলিশি হেফাজত ছাড়াই সশরীরে একটি ব্যক্তিগত গাড়িতে করে ট্রাইব্যুনাল ত্যাগ করেন। অবশ্য আসামিপক্ষের আইনজীবী মশিউর আলম তখন বলেছিলেন, তারা জামিন চাননি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, আবুল কালাম আজাদের ক্ষেত্রে যে আইনি মেকানিজম বা পন্থায় ফাঁসির রায় স্থগিত করা হয়েছে তার মূলে আছে বাংলাদেশের সংবিধানের 49 অনুচ্ছেদ এবং ফৌজদারি কার্যবিধির 401 ও 402 ধারার ক্ষমতার সূক্ষ্ম ও কৌশলগত প্রয়োগ। বাংলাদেশের সংবিধানের 49 অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে যে কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষ প্রদত্ত যে কোনো সাজা মওকুফ, স্থগিত, হ্রাস বা পরিবর্তন করার একক এবং পরম ক্ষমতা দেওয়া হয়েছে। এই অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতির ক্ষমতা অত্যন্ত বিস্তৃত এবং এর উপর আদালতের কোনো সরাসরি আইনি একচ্ছত্র নিয়ন্ত্রণ বা জুডিশিয়াল রিভিউ সাধারণত খাটে না। আবার ফৌজদারি কার্যবিধির 401 ও 402 ধারা অনুযায়ী সরকার কোনো শর্ত ছাড়া বা শর্ত সাপেক্ষে যে কোনো ব্যক্তির সাজা সাময়িকভাবে স্থগিত বা হ্রাস করতে পারে। 401 ধারার অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি কোনো ব্যক্তির সাজা স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে তবে তা আইনত বৈধ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, আবুল কালাম আজাদের ক্ষেত্রে বিষয়টি ছিল পুরোপুরি তখনকার সরকারের ইচ্ছে অনুযায়ী, কারণ 24-এর 5 আগস্ট পর্যন্ত দণ্ডপ্রাপ্ত 38 জন যুদ্ধাপরাধী পলাতক ছিল। এর মধ্যে শুধু আজাদই ফেরত এসেছেন। আইন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলছেন, সংবিধানের 49 অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে সাজা স্থগিতের ক্ষমতা দেওয়া হলেও 48-এর 3 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি তার ক্ষমার ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রী বা সংশ্লিষ্ট ক্যাবিনেটের সুপারিশের বাইরে গিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন না, যার অর্থ হলো মূলত সরকারের রাজনৈতিক সদিচ্ছা এবং নির্বাহী বিভাগের ইতিবাচক সুপারিশই রাষ্ট্রপতির এই বিশেষ ক্ষমতা প্রয়োগ করতে পারেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, শেখ হাসিনা কিংবা অন্য যাদের বিরুদ্ধে আইসিটি এরই মধ্যে ফাঁসির রায় দিয়েছে তাদের ফেরা এবং ফেরার পর কি ব্যবস্থা গ্রহণ করা হবে এসব কিছু রাজনৈতিক সমঝোতার উপর নির্ভর করছে। সেক্ষেত্রে আবুল কালাম আজাদের কেসটি সরকারের জন্য সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভালো একটি প্রেসিডেন্স হিসেবে কাজ করবে। যদি রাষ্ট্রপতি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজা সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেন তবে দেশের কোনো আইন প্রয়োগকারী সংস্থা বা ট্রাইব্যুনাল তাকে গ্রেপ্তার বা তার ফাঁসি কার্যকর করতে পারবে না, এমনকি তাকে জামিনও চাইতে হবে না। আবুল কালাম আজাদের মামলার আদেশে ট্রাইব্যুনাল বলেছিলেন, সাজা স্থগিত থাকার কারণে আসামিকে কারাগারে পাঠানো যাবে না। তিনি সম্পূর্ণ মুক্ত অবস্থায় মামলার সমস্ত দলিলের সার্টিফাইড কপি সংগ্রহ করে আপিল বিভাগের কাছে আপিল দায়েরের প্রস্তুতি নিতে পারবেন। আইনজীবীরা বলছেন, আবুল কালাম আজাদের কেসটি আইনের চোখে বৈষম্যহীন আচরণ বা ইকুয়াল ট্রিটমেন্ট আন্ডার দ্য ল হিসেবে শেখ হাসিনার ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। সে কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা আইসিটির চিফ প্রসিকিউটর ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের যে কথা বলছেন সেটি এখনো পর্যন্ত রাজনৈতিক বক্তব্য হিসেবেই দেখছেন। আবার আইসিটির পক্ষ থেকে বলা হচ্ছে, আপিলের জন্য নির্ধারিত 30 দিনের সময়সীমা পার হয়ে
হয়ে যাওয়ায় শেখ হাসিনার পক্ষে আপিলের কোনো সুযোগ নেই। এক্ষেত্রে ট্রাইব্যুনালের কর্মকর্তারা বিশেষ আইনের ক্ষেত্রে 1908 সালের তামাদি আইনের 5 নম্বর ধারা বা বিলম্ব মার্জনার সাধারণ আইনি সুযোগ সম্পূর্ণ অনুপস্থিত বলে মত দিয়ে থাকেন। আইনজীবীরা মনে করেন এটিও পুরোপুরি ঠিক নয়। সংবিধানের 104 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের যে কোনো মামলার সম্পূর্ণ ন্যায় বিচার বা কমপ্লিট জাস্টিস নিশ্চিত হওয়ার জন্য যে কোনো আদেশ বা নির্দেশনা দেওয়ার অসাধারণ ক্ষমতা রয়েছে। আপিল বিভাগ যদি মনে করে যে ন্যায় বিচারের স্বার্থে বিলম্ব মওকুফ করা প্রয়োজন, তবে তারা যে কোনো সময়সীমা অতিক্রম করা আপিল গ্রহণ করতে পারে। আবার যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত 21 আগস্টের গ্রেনেড হামলার মতো বড় মামলায় মৃত্যুদণ্ড ও যাবজ্জীবনের আদেশ রাতারাতি 24-এর 5 আগস্টের পর পাল্টে যেতে দেখা গেছে। 3টি ক্ষেত্রে রিভিউ আপিলে আগের রায় বাতিল হয়ে গেছে। এরকম 3 জন গত নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এই কারণে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিক। তবে এই বিষয়ে আগের প্রেসিডেন্স বা দৃষ্টান্ত থাকায় সরকারের জন্য কাজটা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সাথে বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের দফায় দফায় বৈঠক হচ্ছে। এই সকল বিষয়গুলো নিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে এবং ইউটিউবের অনেক চ্যানেলের মধ্যেও কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। এই সকল বিষয়গুলো দেখে আমার ইউটিউবের অনেক সাবস্ক্রাইবার আমাকে প্রশ্ন করছে, ভাইয়া সত্যি সত্যি কি শেখ হাসিনার সাথে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের দফায় দফায় বৈঠক হচ্ছে এবং সেই বৈঠকের মধ্যে কি ফাইনাল সিদ্ধান্ত হলো এবং শেখ হাসিনা আমাদের কর্মীদের পক্ষ হয়ে কোনো বার্তা কি দিবে, খুব শীঘ্রই কি সেই বার্তা আসতে যাচ্ছে? অনেক ধরনের প্রশ্ন, অনেক কনফিউশন আমাদের মধ্যে ঘুরপাক খাচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আপনি একটি ভিডিও বানান এবং আমাদেরকে বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করুন। আজকে আমি এই সকল বিষয়গুলো নিয়ে একটি ক্লিয়ারলি আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, শেখ হাসিনার সাথে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের গ্রুপের টেলিগ্রামে সবসময় যোগাযোগ আছে এবং অতীব জরুরি যখন হয় তখন হয়তো বা আওয়ামী লীগের অনেক শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে শেখ হাসিনা বৈঠক করেন। এখনো যে বৈঠকটা হয়েছে, বিভিন্ন জায়গায় তুমুল আলোচনা হচ্ছে, এই বৈঠকটা কিন্তু অনেক বেশি গুরুত্ব বহন করে এবং এই বৈঠকের মধ্যে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং শীর্ষ পর্যায়ের নেতারা নিতে পারে। কারণ শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসবে এই ঘোষণা দিয়েছে এবং শীর্ষ পর্যায়ের সকল নেতা শেখ হাসিনার সাথে ফিরে আসবে, এই বিষয়েও কিন্তু শেখ হাসিনা ক্লিয়ার করেছে। হয়তোবা এই সকল বিষয়কে নিয়ে শেখ হাসিনা শীর্ষ পর্যায়ে নেতাদের সাথে বৈঠকটি করেছে এবং সেই বৈঠকের মধ্যে শেখ হাসিনা কোন প্ল্যানিংয়ে বাংলাদেশে ফিরে আসবে এবং শীর্ষ পর্যায়ে নেতারা কিভাবে বাংলাদেশে শেখ হাসিনার সাথে ফিরে আসতে পারবে, এই বিষয়টি অনেক বেশি গুরুত্ব পেয়েছে। এবং শেখ হাসিনা যেদিন বাংলাদেশে ফিরে আসবে, আওয়ামী লীগের মধ্যম পর্যায়ের নেতা এবং যে সকল তৃণমূলের নেতা আছে তারা কিভাবে মিছিল নিয়ে শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়ার জন্য এয়ারপোর্টে আসবে, সেই বিষয়গুলো হয়তোবা প্ল্যানিং করা হতে পারে। এবং এখন থেকেই হয়তোবা আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীদেরকে কিভাবে সংগঠিত করবে আরো বেশি এবং আরো বেশি উজ্জীবিত রাখবে, সে সকল বিষয় নিয়েও হয়তোবা আলোচনা হতে পারে। অনেক বিষয় আছে গুরুত্বপূর্ণ, সে সকল বিষয় একেবারে ফাইনাল ভাবে শেখ হাসিনার সাথে হয়তোবা শীর্ষ পর্যায়ের নেতারা আলোচনা করে নিতে পারে। কারণ সময় কিন্তু আর বেশি দেরি নাই, আর মাত্র হাতে 4-5 মাস সময় আছে। এই 4-5 মাস সময়ের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল রিজার্ভ ফোর্স আছে তাদেরকে অনেক বেশি সক্রিয় অ্যাক্টিভ করে ফেলতে হবে এবং আওয়ামী লীগের তৃণমূলের যে সকল নেতা কর্মীরা আছে এখনো নির্জীব হয়ে আছে তাদেরকে অনেক বেশি অ্যাক্টিভ করে সংগঠিত করতে হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা জেলের মধ্যে আছে সে সকল নেতাকর্মীদেরকে জেল থেকে কিভাবে জামিনে বাহির করতে হবে সে বিষয়ে অনেক বেশি অ্যাক্টিভ হতে হবে। জেল থেকে অ্যাক্টিভ কর্মীদেরকে বাহির করার পদক্ষেপ নিতে হবে, তৃণমূল কর্মীদেরকে আরো বেশি সংগঠিত করার পদক্ষেপ নিতে হবে এবং আওয়ামী লীগের রিজার্ভ ফোর্সকে আরো অনেক বেশি অ্যাক্টিভ করতে হবে। এই সকল বিষয় নিয়েও হয়তোবা গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে শেখ হাসিনার সাথে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের এবং বাংলাদেশের জনগণকে কিভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে শেখ হাসিনা ফিরে আসলে একত্রিত হয়ে নিয়ে যাওয়া যায়, সে সকল বিষয় হয়তোবা গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। আলোচনা হওয়ার অনেকগুলো বিষয় আছে, কিন্তু কোন বিষয়ে অনেক বেশি আলোচনা হয়েছে সেটা আমি আপনাদেরকে ফলাভাবে বলতে পারবো না, কারণ আমাকে তো আর কানে কানে এসে বলে যায়নি। জাস্ট আমি ধারণা করতে পারি, সেগুলোই আপনাদের কাছে তুলে ধরতে পারি, আর সেই কাজটাই আমি আপনাদের সাথে করছি এবং আপনাদের কাছে সে সকল বিষয়গুলো তুলে ধরছি। শেখ হাসিনা যদি সত্যি সত্যি আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে বৈঠক নাও করে, তবুও তিনি যদি টেলিগ্রামের মাধ্যমে তাদের সাথে আলাপ আলোচনা করে এই সকল বিষয়গুলো নিয়ে হয়তোবা তিনি কথা বলবে। এটাই হচ্ছে বাস্তবতা, আর সেই বিষয়গুলো আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। কিন্তু এই আলোচনাগুলোর মাধ্যমে শেখ হাসিনা ফাইনাল সিদ্ধান্তটি নিয়ে ফেলবে এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে নেতাদেরকে কি করতে হবে সেই নির্দেশনা দিয়ে দিবে। এখন কিন্তু সময় অনেক মাস বাকি, তার আগেই তিনি চাচ্ছে সকল কিছু ফাইনালি ভাবে ঠিকঠাক করে নিতে, যাতে তিনি ডিসেম্বরে যখন বাংলাদেশে ফিরে আসবে তখন যাতে কোনো প্ল্যানিংয়ে হেরফের না হয়, এটাই হওয়া প্রয়োজন। একজন দূরদর্শী নেত্রী আগে থেকেই সকল কিছু প্ল্যানিং করা পছন্দ করে, তাহলে কিন্তু 100% সাকসেস হওয়ার সম্ভাবনা থাকে। তাই আওয়ামী লীগের ফিরে আসার ব্যাপারে মোটামুটি সকল কিছু
শেখ হাসিনা তার শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে মোটামুটি কথোপকথন করে ফাইনাল সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তিনি কিভাবে আওয়ামী লীগের তৃণমূলকে সংগঠিত করবে, জেলের মধ্যে যে সকল নেতাকর্মীরা আছে অ্যাক্টিভ তাদেরকে কিভাবে জামিনে বাহির করবে এবং তাদের ফ্যামিলিকে কিভাবে দেখবে, আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলন সংগ্রাম করলে অ্যারেস্ট হলে সেই সকল বিষয়গুলো মোটামুটি আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদেরকে তিনি বার্তা দিয়ে দিয়েছেন। তাই আওয়ামী লীগের যে সকল তৃণমূল কর্মীরা আছেন এবং রিজার্ভ ফোর্স আছেন তারা ভয় পাওয়ার কিছু নাই। আপনারা যদি আন্দোলন সংগ্রাম করে বাসায় হাসিনা যেদিন বাংলাদেশে ফিরে আসবে সংবর্ধনা দিতে গিয়ে যদি অ্যারেস্ট হন, তবু আপনাদেরকে জামিনের ব্যবস্থা করাবে বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা এবং আপনার ফ্যামিলিকেও দেখার ব্যবস্থা করবে তারা। এখনো যারা জেলে আছেন তাদেরকে জামিনের ব্যবস্থা কিভাবে করতে হয় সেই বিষয়ে মোটামুটি কাজ চলছে এবং ফ্যামিলিরও খবর নেওয়ার মোটামুটি কাজ চলছে। তাই আপনারা কেউ ভয় পাওয়ার কিছু নাই, হতাশাগ্রস্ত হওয়ারও কিছু নাই। শেখ হাসিনা জানে কখন কি করতে হবে। তিনি এই 80 বছর বয়সও তৃণমূল কর্মীদের খবর নিচ্ছে, যারা জেলে আছেন তাদের খবর নেওয়ার চেষ্টা করছে এবং জামিনে বাইর করার চেষ্টা করছে তিনি বাংলাদেশে ডিসেম্বরে ফিরে আসার আগেই। সো আপনারা এখন মেইন জিনিসটাতে ফোকাস দেন। কোন মেইন জিনিস? আপনারা তৃণমূল আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে সংগঠিত করুন, সকল গ্রুপিং ভুলে গিয়ে মান অভিমান ভুলে গিয়ে সকলে একই কাতারে চলে আসুন এবং বাংলাদেশের সাধারণ জনগণকে আপনাদের পাশে নিয়ে আসার চেষ্টা করুন। তাহলে দেখবেন শেখ হাসিনা যখন বাংলাদেশে ফিরে আসবে 1 থেকে 2 কোটি মানুষ শেখ হাসিনাকে সংবর্ধনা জানানোর জন্য এয়ারপোর্টে থাকবে এবং শেখ হাসিনার উপর কোনো হামলা করা হলে, মব করার চেষ্টা করা হলে সেদিনই একটি পাল্টা গণ-অভ্যুত্থান বাংলাদেশে ঘটে যাবে এবং বাংলাদেশের জনগণ আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে যে আমরা শেখের বেটি শেখ হাসিনাকে কতটুকু ভালোবাসি এবং আমরা আগেই ভালো ছিলাম, এই 2 বছর আমরা একেবারে অতিষ্ঠ হয়ে গিয়েছি, সেই কারণে আমরা বাধ্য হয়ে আবার শেখের বেটিকে বাংলাদেশে ফিরিয়ে এনেছি এবং আমরা আবারও চাই শেখ হাসিনা বাংলাদেশ শাসন করে। সো এই সকল বিষয়গুলো কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীদেরকে সিস্টেমেটিক ভাবে করতে হবে, সংগঠিত হতে হবে এবং বাংলাদেশের জনগণকে আওয়ামী লীগের নেতা কর্মীদের কাতারে নিয়ে আসতে হবে। তাহলেই কিন্তু শেখ হাসিনা যে প্ল্যানগুলো করছে সকল কিছুই সাকসেস হওয়ার সম্ভাবনা 100%। আশা করছি আপনাদের মনের মধ্যে যে সকল প্রশ্ন ছিল, যারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা মোটামুটি সকল প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছে। দর্শক, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে।